চাপে পড়ে বিয়েটা করতে হয়েছে আমায়, কিন্তু যার সাথে আমার বিয়ে হয়েছে তাকে আমি দেখিনি, অবশ্য সেও আমাকে দেখেনি। তারপরও আমাদের বিয়ে হয়ে গেল। কথাটা ভাবতেই দীর্ঘশ্বাস ছাড়লাম আমি। তবে এই দীর্ঘশ্বাসটা দুঃখের নয়, সুখের। কেন জানি না আমার এই দীর্ঘশ্বাস সুখ সুখ লাগে। মনে নেই কোনো হতাশা বিয়েটা নিয়ে। এমনটাও নয় যে আমি আমার স্বামীকে ভালোবাসি, তাকে পাওয়ার জন্য আমার মনে এই সুখ সুখটা লাগছে। এমন কিছু ভাবাটাই ভুল, কারণ তাকে আমি ভালোবাসি না, আর কখনো ভালোবাসতে পারবো। ভালোবাসা অর্থ আমি জানি না। কখনো ভালোবাসা কি তা নিয়ে চিন্তা করলে আমার নিজের মাথা খালি হয়ে যায়। তাই খালি মাথা নিয়ে আমি যাব অন্যকে ভালোবাসতে? আমি কি পাগল নাকি? হুহু। আমার বিয়ে হয়েছে আজ 3 মাস। ওনার ফ্যামিলির সাথে থাকি আমি। ওনার ফ্যামিলি বলতে আছেন দাদা দাদি, আমি আর উনি। ওনার বাবা মা কেউ নেই, ছোটকালেই মারা যায়। তারপর থেকে দাদা দাদির সাথে থাকেন উনি। ওনার পরিচয়টা দেই আগে। ওনার নাম আব্রাহাম রিদ খান। উনি কি করেন আমি নিজেও জানি না, আসলে জানতে চাইনি কখনো, তাই হয়তো জানি না। তবে এতটা বলতে পারি যে ওনার নিজের বড় কোম্পানি আছে, ব্যবসা আছে। এখন কয়টা আছে তা সঠিক বলতে পারবো না। আমার গুণধর স্বামীর আরও একটা পরিচয় আছে, তো বলা হয়নি আপনাদের। যেমন মিস্টার আক্রু, আক্ষুটিয়া, রাগী, বদমেজাজি, ভিলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কারণ তিনি সার্বক্ষণিক সবাইকে ঝাড়তে থাকেন উইদাউট রিজন, আর তাতে কেউ কোনো কিছু বলতে পারবে না শোনা ছাড়া। আর কাজে তো ভুলেও ভুল করা যাবে না। যদিও কোনো মহাদয় ব্যক্তি এই অসৎ সাহসটা ভুলে করে বসে, তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিলাইহি রাজিউন পড়তে হয় ঠিক তার পর মুহূর্তেই। তার চাকরি ডিসমিস, মানে শেষ তার চাকরি। কিন্তু মজার বিষয় কি জানেন, আমাদের বিয়ে 3 মাস পরেও ওনার সামনে ভুল করেও যাইনি আমি। আর কেনই বা যাব? আমার ভয় লাগে ওনাকে, তাই যাই না। এই নিয়ে অবশ্য দাদা দাদি আমাকে কিছুই বলে না। কারণটা হলো আমার গুণধর স্বামী। তার গুন্ডামির জন্য সবাইকে ভয় দেখিয়ে রেখেছে। যেদিন আমি এই বাড়িতে প্রথম এসেছিলাম, তখন উনি বাড়িতে ঢুকেই ড্রয়িং রুমের সোফায় টান টান হয়ে আরাম করে বসে সার্ভেন্ট দিয়ে পানি আনিয়ে সেটা সঙ্গে সঙ্গে খেয়েই উঠে দাঁড়িয়ে দাদা দাদি আর আমাকে উদ্দেশ্য করে নির্দ্বিধায় বলে উঠল, আমি তোমাদের জন্য এই বিয়ে করতে বাধ্য হয়েছি বিধায় আমাকে কেউ এই বিষয় নিয়ে কিছু বলতে পারবে না। আমি এই বিয়ে আর এই মেয়েকে বউ হিসেবে মানি না, আর না কখনো মানব। শুধু এই মেয়েকে কেন, আমি দুনিয়ায় কোনো মেয়েকেই মানি না। মেয়েদের সঙ্গ পছন্দ নয় আমার, সেটা জেনে তারপরও আমাকে বিয়ে করালে। এখন তোমার এই মেয়েকে নিয়ে কি করবে সেটা তোমাদের ব্যাপার, আমার কিছু যায় আসে না। এই মেয়েটা নিজের মতো করে সব কিছু করতে পারবে, যা খুশি তাই, যেখানে খুশি সেখানে যেতে পারবে। আই ডোন্ট কেয়ার, বাট আমার আশেপাশে ও যাতে এই মেয়েকে না দেখি। ইটস দ্য ক্লিয়ার। গুণধর স্বামী প্রতিটা কথাই ছিল ভীষণ ক্ষিপ্ত, তাই সামনে থেকে ওনার দাদা উদ্বিগ্ন কণ্ঠে ভেসে এসেছিল আমার কানে সেদিন। তিনি বলেছিলেন, রিদ, তুই কিন্তু বেশি বেশি করছিস এবার। মেয়েটা করছিস কেন? সে তোর বউ, আর তোর ওকে মানতে হবে। সবাই যে এক হয় না সেটা নিশ্চয়ই মানিস তুই। অতীত হেঁটে লাভ নেই, বর্তমান দেখা উচিত তোর। আর তোর বর্তমানই হচ্ছে এই মেয়েটা। তোর তাকে আর বলতে পারল কই দাদাজান আমার। বাপ রে বাপ, হাতে থাকা গ্লাসটা সজোরে আছাড় মারে ফ্লোরে। বিকট শব্দে সবাই নীরব হয়ে গিয়েছিল। ততক্ষণ আমি মাথায় লম্বা ঘোমটা দিয়ে দাঁড়িয়েছিলাম, ওনার কথাগুলো শুনছিলাম দাদা পাশে দাঁড়িয়ে মনোযোগ সহকারে। যখন বিকট শব্দ কানে আসে, তখনই হিতাহিত জ্ঞান হারিয়ে ঘোমটা টেনে দৌড়ে লাগিয়ে দাদাজানের পিছনে লুকালাম প্রাণের ভয়ে। বলা তো যায় না, মহাশয়কে বিয়ে করার দায়ে আমাকেই তুলে আছাড় মারল। যাই হোক, দাদাজানের পাঞ্জাবির 2 সাইডের 2 হাত দিয়ে খামচি ধরলাম, আর মাথাটা পিঠের উপর রেখে দাঁড়িয়ে পড়লাম পিছনে। এতটা ভয়ে নিজের মধ্যে কাজ করছিল যে না তাকিয়ে বুঝতে পারছিলাম সবাই আমাকে দেখছে। আমি জড়সড় হয়ে কাঁপছিলাম গুণধর স্বামীর ভয়। মনে মনে আওড়াচ্ছিলাম, আল্লাহ বাঁচাও বাঁচাও। খানিকটা সময় বাদেই আবারও ওনার বেরোস চিৎকার কানে আসে আমার। উনি দাদাজানকে বলছেন, বউ মাই ফুট, আমি এই বিয়ে মানি না। আর তোমরা আমাকে এই মেয়েটাকে নিয়ে যদি ফোর্সেস করো, তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব সারা জীবনের জন্য। তখন তোমার এই মেয়েকে নিয়ে থেকো এই বাড়িতে, আমাকে পাবে না কোথাও। চয়েস ইজ ইয়োর্স দাদা ভাই, এতে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। বলেই বিরক্তি নিয়ে এক পলক আমাকে দেখে নিয়ে আবারও দাদাজানকে বলেন, এ নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না দাদা ভাই। আমি তোমাদের কথা রেখেছি,
এবার তোমরা আমার কথা রাখো, আমাকে আমার মতো থাকতে দাও। আর এই মেয়ে যা খুশি করতে পারবে, নিজের ইচ্ছা মতো চলতেও পারবে, শুধু আমার থেকে দূরে থাকবে, ব্যাস। এতে আশা করি কারো কোনো রূপ সমস্যা হওয়ার কথা নয়। তারপরও যদি আপত্তি থাকে তাহলে আমায় জানিও। আমি অলওয়েজ ফ্রি তোমাদের এই কথাগুলো শোনার জন্য। নাও আই এম ভেরি ট্রায়েড, সো গুড নাইট। বলেই তিনি কাউকে কিছু বলতে না দিয়ে গটগট শব্দ করে দাপদুপ পা ফেলে ওপরে নিজের রুমে চলে যান। উনি যেতেই দাদাজান ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়েন নীরবে। হাত টেনে আমাকে ওনার পিছন থেকে বের করে সামনে এনে আমার হাত দুটো ধরে বলে ওঠে, ভয় পেয়েছিস তুই? ভয় পাস না, আমরা সব ঠিক করে দিব। আমরা আছি তো তোর পাশে। হৃদ একটু রাগী, কিন্তু কাউকে ভালোবাসলে সর্বোচ্চ দিয়ে তাকে আগলে রাখে। তুই দেখি দ্রুত সবটা ঠিক হয়ে যাবে, তোকেও মেনে নিবে। তারপর দাদাজান কাজের লোক দিয়ে আমাকে সহ আমার জিনিসপত্র উপরে একটা রুমে পাঠায়। বাকিরাও যে যার রুমে চলে যায় খানিক বাদে। আমাকে রুমে দিয়ে কাজের লোকগুলো বিদায় হতেই সাথে সাথে ঘুমটা ফেলে লাইট অফ করে কান্না করতে লাগলাম। উনি আমাকে বউ হিসেবে মানেন না এই নিয়ে কান্না করছি না, বরং কান্না করছি উনি আমাকে সবার সামনে এতটা অপমান করলেন তার জন্য। আমার দোষটা কি ছিল? আমি ইচ্ছা করে বিয়েটা করিনি, পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করতে বাধ্য হয়েছি কেবল। তাই বলে আমাকে যা নয় তাই শুনিয়ে গেলেন লোকটা। কান্না বেগ বাড়ল আমার। একটা সময় কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম খাটের এক কোণায়। ওহ, আগে পরিচয়টা বলি। আমি রিক্তা ইসলাম মায়া। আমার পরিবারের সবাই আছে, বাবা মা, আমরা 2 বোন 1 ভাই। আমি সবার ছোট। বড় আপু বিয়ে হয়েছে 5 বছর আগেই, 3 বছরের একটা ছেলে বেবি আছে। ভাইয়া সবার বড়, নিজের পড়াশোনা কমপ্লিট করে নিজের ছোটখাটো একটা ব্যবসা দাঁড়ানোর চেষ্টা করছে। আমি ইন্টার পাস, এই বছর অনার্স ফার্স্ট ইয়ারে উঠব। পরীক্ষা পরপরই আমায় বিয়ের পিড়িতে বসতে হয়েছে। যাই হোক, বাকিটা না হয় পরে বলার যাবে। সকালে ঘুম থেকে উঠে পিটপিট করে তাকায়। ঘুমের রেশ কাটাতে না পেরে কোথায় আছি সেটা বোঝার চেষ্টা করতেই 1 মিনিট পর গড়গড় করে সব কিছু মনে পড়ল আমার। মনে পড়তেই চট করে চারপাশটায় নিজের চোখ বুলিয়ে নিলাম ভালো করে। রাতে চিন্তায় অন্যমনস্ক, অপমান বোধ আর কান্নার জন্য নিজের রুমটা খেয়াল করা হয়ে ওঠেনি, কিন্তু এখন করছি। রুমটা পর্যবেক্ষণ করতেই অটোমেটিকলি আমার চোখ বড় বড় হয়ে যায়, এই ভেবে যে এই আমি কোথায় আছি, এটা কি রুম নাকি অন্য কিছু। আল্লাহ, এত সুন্দর কোনো রুম হতে পারে? এতটা বিলাসবহুল জীবনের সাথে আমি পর্ব পরিচিত নয়। এই রুমের ভেতরের মধ্যে থাকা প্রতিটা আসবাবপত্র বিলাসতায়। রুমে ভরপুর হয়ে আছে দামি ফার্নিচার। রুমের একপাশে ডিজাইনার সোফা, তার বরাবর সামনে দেয়ালে ড্রেসিং টেবিল রাখা, তার পাশেই কবার্ড আর দেয়াল জুড়ে আছে নানান চার্চের প্রিন্টিং। সৌন্দর্য যেমন বেয়ে বেয়ে পড়ছে রুমটির। খুঁটিয়ে খুঁটিয়ে রুমটি দেখার পর উঠে বসলাম। কালকের শাড়িটি এখনো পরে আছি, তাই ব্যাগ থেকে সাদা কালারের চুড়িদারি জামা বের করে গোসল করে নিলাম। রুমে এসে বসে বসলাম সোফার মধ্যে। খানিকটা সময় যেতেই আমার রুমে বাহির থেকে দাদা দাদি নক করে বলেন, মায়া, আসবো ভিতরে? আমি তাকাতেই ওনারা ভিতরে চলে আসলো হাসি মুখে। আম্মুর শেখানো কথায় অনুযায়ী উঠে গিয়ে দাদা দাদিকে সালাম করলাম। তারা আমাকে উঠি সোফায় বসিয়ে 2 জন 2 দিকে বসে পড়ল। আমি জায়গায় পেলাম তাদের মধ্যস্থানে। অমায়িক হাসি মুখে দাদি আমাকে কতগুলো গহনা বক্স ধরিয়ে দিয়ে বলে ওঠে, এইগুলো আমরা হৃদের বউয়ের জন্য রেখেছিলাম। হৃদের মায়ের গহনা এগুলো। হৃদের মা রেখেছিল তার ছেলের বউয়ের জন্য। হৃদের মা নেই, তাই আমি দিচ্ছি। তুই এখন আমাদের হৃদের বউ, সেই সূত্রে এখন এইগুলো তোর। আমি কিছু বলবো তার আগেই দাদি আবারও বলে উঠল, না করা যাবে না, না শুনতে চাই না। এইগুলো তোর প্রাপ্য, তাই তোকে রাখতেই হবে। আমি চুপচাপ বসে রইলাম। কি করব বুঝতে পারছি না আপাতত। আমাকে চুপ থাকতে দেখে দাদাজান হালকা হেসে আমার মাথায় আদুরির 1 হাত বুলিয়ে দেয়। ওনার হাতে থাকা আরও একটা ছোট বক্স এগিয়ে দেয় আমার দিকে। আমি গোল গোল চোখে তাকাই দাদাজানের মুখপানে। আমার এমন দৃষ্টি বুঝে নিজেই হাত বাড়িয়ে ছোট বক্সটি ওপেন করে আমার সামনে। বক্সটির ভেতর থেকে খুব সুন্দর একটা সাদা পাথরের আংটি পরিয়ে দিয়ে আমাকে বলল, রিংটা বংশগতভাবে তোকে পরানো হয়েছে, খানদানি রিং এটা, কখনো হাত থেকে খোলা যাবে, সব সময় এটা পরে রাখতে হবে। দাদাজানের কথা অনুযায়ী আমি মাথা নাড়ালাম, যার অর্থ হ্যাঁ, খুলব না।
পাশ থেকে এবার দাদি আমার মাথায় হাত রাখলেন। আদরের হাতটা মাথায় বুলিয়ে আদর করে বলে ওঠে, শোন মায়া, হৃদ যেমন অধিকার নিয়ে এই বাড়িতে আছে, তোরও ঠিক সমান অধিকার আছে এই বাড়িতে থাকার। বিয়ের পর মেয়েদের ঠিকানাই স্বামী ঘর হয়, তোরও ঠিকানা হৃদের ঘর, এই বাড়ি। তুই তোর ভালোবাসা দিয়ে সবাইকে আগলে রাখবি। এই ঘর সংসারটা তোরও এখন, তাই ভালোবাসা দিয়ে নিজের স্বামীর মনকে জয় করতে হবে। কাল রাতে হৃদ যা বলেছে তার জন্য আমরা অনুতপ্ত। হৃদ উগ্র মেজাজের, সহজে সব কিছু মেনে নিতে পারে না, তাই তোর ওকে বোঝাতে হবে বিয়েটা মানে কি। তারপরও আমরা হৃদের সাথে কথা বলল তোকে নিয়ে। একটু সময় লাগবে, কিন্তু দেখবি সব ঠিক হয়ে গেছে। আমাদের ওপর একটু ভরসা রাখ। এতটুকু বলেই থামেন দাদি। আমি নড়ে চড়ে বসি, কিছু বলতে চাই দাদা দাদিকে, নিজস্ব মতামত দিতে চাই তাদের। তাই দাদি আবারও কিছু বলার আগেই আমি দাদিকে থামিয়ে দিয়ে হাত বাড়িয়ে দাদা দাদির দুইজনের দুটি হাত নিজের দুই হাতে মুঠোয় নিয়ে আস্তে করে বলে উঠি, আমি বিয়েটা কিভাবে হয়েছে বা কেন হয়েছে তা আমরা সবাই জানি, তাই সে নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু ছোট একটা আপত্তি আছে, সেটা হলো আমাদের এই সম্পর্কটা আপাতত আমরা কেউ বুঝে উঠতে পারছি না। তাই আমরা আমাদের সম্পর্কটা বোঝার জন্য আমাদের একটু সময় দাও প্লিজ। আমাদের দুজনেরই সময় দরকার। আমার কথা শুনে দাদা দাদির চেহারা অপরাধবোধটা কিছুটা কমে যায়। আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু ছায় দাদি। খুশিতে উৎফুল্লতার সঙ্গে বলে উঠল, আচ্ছা তাই হবে, তোর কথাই রইল। আচ্ছা, আমরা তোকে তুই করে বললে তোর কি কোনো আপত্তি আছে তাতে মায়া? দেখ, আমাদের কাছে হৃদ যেমন, তুইও ঠিক তেমনটাই আপন। তুমি শব্দটাতে গভীরতা আসে না, কেমন একটা পর পর লাগে, তাই তুই করেই বলি তোকে, কেমন? আমি ধীরে মাথা নাড়িয়ে আবারও সম্মতি জানিয়ে বলল, তুমি আমাকে যা খুশি ডাকতে পারো দাদি, আমার কোনো আপত্তি নেই। পাশ থেকে দাদাজান খানিকটা অভিযোগ সুরে বলে ওঠে, আমাকে কি কারোর চোখে পড়ে না, নাকি দেখতে চাই না কেউ, কোনটা? দাদাজানের কথায় মুহূর্তেই ঠোঁট প্রসারিত হাসলাম আমি। দাদা দাদির সাথে আমার পূর্ব পরিচয় ছিল আগের থেকেই। আমাদের বাসায় প্রায় যাওয়া আসা করতো তারা। সেই সুবাদে আমার সাথেও তাদের সখ্যতা ছিল বেশ। আমি সেই সূত্র ধরে এবার দাদাজানকে জড়িয়ে ধরে বলি, তুমি তো আমার দাদাজান, আর জানকে চোখে না পড়াটা ঘোর পাপ, বুঝলে? আমি তোমাকে দাদাজান কেন বলি জানো? কারণ দাদা শব্দটা মাত্র ফর্মালিটি রক্ষা করার জন্য বলে থাকি। তুমি কিন্তু আসলে আমার জান হও, বুঝলে? খাটের ওপর পা ঝুলিয়ে বসে আছি আমি, আমার দৃষ্টি সামনে দেয়ালের প্রিন্টিংয়ের ওপর, কিন্তু মাথায় আমার অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমার চিন্তার কারণ হলো আমার গুণধর স্বামীকে নিয়ে। বিয়ে হয়েছে আজ 1 সপ্তাহ হয়েছে, কিন্তু আমি তার সামনে যাইনি। ওনার সামনে যাওয়ার আমার কোনো কারণ ছিল না, তাই যাওয়া হয়নি। ওনার সামনে যেতে আমার যথেষ্ট পরিমাণ কারণ লাগবে, নয়তো কারণ ছাড়া যাব না। আর কেনই বা যাব? উনি আমাকে সবাই সামনে এতটা অপমান করলেন, যা আমি কিচ্ছু ভুলিনি। অপমান থেকেই জেদ ধরে ভুল করেও ওনার সামনে যাই না আমি। উনি কখন বাসায় আসে, কখন যায়, কখন নাস্তা করে, কখন ডিনার করে, এই সময়গুলো মাথায় রেখে তখন আমি ভুল করেও রুম থেকে বেরোই না। রাতে আমার গুণধর স্বামী বাসায় আসার আগে আমি দাদা দাদির সাথে আড্ডা দিয়ে নিজের রুমে চলে আসি। মোট কথা, ওনার সামনের আমি কিছুতেই পড়তে চাই না। বর্তমানে দাদা দাদি আমাকে ছাড়া চোখ দেখে কিনা সেটা নিয়েও আমার সন্দেহ আছে তীব্র। তারা দুজনেই একদম চোখে হারায় আমাকে, এতটা ভালোবাসেন আমাকে। দাদা দাদি কথা মাথায় আসতেই চট করে চলন্ত দেয়াল ঘড়ির দিকে তাকালাম। দেখলাম রাত 9:10 বাজে, তাই সাথে সাথে উঠে দাঁড়িয়ে রুমে থেকে বাহির হলাম। উদ্দেশ্য, দাদির সাথে আড্ডা দেব দাদির রুমে। দাদির রুমটা আমার রুম থেকে 2 রুম পরের। সভ্য সুলভভাবে দাদা দাদির রুমের দিকে অগ্রসর হচ্ছে, রুমের সামনে বিশাল করিডোরে ধরে। তখনই আমার চোখে পড়ল দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা বিস্তীর্ণ অতি সুন্দরী একটা পাথরের মূর্তি। আমি দাঁড়িয়ে পড়লাম, ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই সেদিকে। পর্যবেক্ষণ করতে লাগলাম পাথরের মূর্তিটিকে, যার হাত দুটো ভাঁজ করে উপরে তোলা মুড়িয়ে, মাথাটা উপরের মোড়ানো হাতের দিকে চেয়ে আছে, আর কোমরটাও বাঁকা করে রেখেছে এক পাশ থেকে। আমি খানিকটা সময় নিয়ে দেখার মধ্যে দিয়েই আমার মনে প্রবল ইচ্ছা জাগে, আমিও এটার মতো করে দাঁড়াবো এখন। তাই দেরি না করে সাথে সাথে নিজের 2 হাত ভাঁজ করে উপরে তুলে দিলাম।
কোমরটা বাঁকা করে। মাথাটা উপরের দিকে তুলতেই হঠাৎই কেউ একজন পিছন থেকে ভারী কণ্ঠে বলে উঠল, কি হচ্ছে এখানে? আমার কোনো পরিবর্তন হলো না। আমি আগের ন্যায় চেষ্টা করেই যাচ্ছি। আমার ধারণা ছিল আমার পিছনে ব্যক্তিটি ভালো কাকু হবে, মানে খানবাড়ির একটা সার্ভেন্ট আর কি। আমি ওনাকে ভালো কাকু বলে সম্বোধন করি, তাই নিজের চেষ্টা চালিয়ে উল্টো বলে উঠি, ভালো কাকু, দেখ তো আমি ঠিক করে দাঁড়াতে পারছি কিনা এই প্রতিমার মতো। সব কিছু ঠিকঠাক আছে কিনা? পিছন থেকে কারো সারা শব্দ এলো না কানে, তবে তার উপস্থিতটা টের পাচ্ছিলাম। কিছুটা সময় যেতেই হুট করে আবারও দ্বিতীয় শব্দ কানে আসে আমার। পিছন থেকে দ্বিতীয়জন বলে ওঠে, হৃদ বাবা, আপনার কফি। সার্ভেন্টের ডাক যেন হৃদের কানে অবধি পৌঁছালো না। দৃষ্টি তার অচেনা মেয়েটির উপর। খানিকটা কপাল কুঁচকে তাকিয়ে আছে কৌতূহলবশত। মেয়েটির কর্মকাণ্ড বুঝার চেষ্টা করছে সে। পিছন থেকে মেয়েটিকে এক পলক চোখ বুলিয়ে নেয় হৃদ। মেয়েটির পরনে গাঢ় নীল রঙের চুড়িদারি জামা জড়ানো, 2 হাত ভর্তি নীল কাঁচের চুড়ি, চুলগুলো সব খোপা করা, তার মাঝে ঝুলন্ত কাঠি দিয়ে বাঁধা, আর সেই কাঠি মাঝে অনেকগুলো ছোট ছোট ঝুমকো আছে, যাহা মায়ার মাথা নাড়াবার সাথে সাথে ঝনঝন শব্দ করছে। গায়ের রংটাও বেশ মন মাতানো, কাঁচা হলদেটে, যা খুব কম মানুষের থাকে এই রংটা, সবার থেকে আলাদা। হৃদ আবারও চোখ আওড়ায় মেয়েটির। মুখ দেখা যাচ্ছে না, এতে সে বিরক্ত। কিন্তু মেয়েটি কে? খানবাড়িতে অচেনা মেয়ের আগমনটা কৌতূহল সৃষ্টি করল হৃদের মনে। হৃদকে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও পিছন থেকে বৃদ্ধ সার্ভেন্টটি মৃদু গলায় হৃদকে উদ্দেশ্য করে বলল, হৃদ বাবা, আপনার কফিটা। পরপর ডাকে বিরক্তি নিয়ে তাকায় সেদিকে। হৃদকে বিরক্তিতে থাকাতে দেখে থমথমে খেয়ে যায় বৃদ্ধা সার্ভেন্টটি। জড়সড় হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে জায়গায়। হৃদ বিরক্তি নিয়ে লোকটিকে এক পলক দেখে নিয়ে আবারও চোখ ঘুরিয়ে তাকায় সামনে। হৃদ নামটি শুনতেই চমকে উঠলাম আমি। আমার গুণধর স্বামী এই মুহূর্তে ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে, আর আমি তার সামনে। বিষয়টি আমার জন্য খুবই ভয়ানক থেকে ভয়াবহ টাইপের কিছু। মোট কথা হলো, উনি এই সময়ে বাড়িতে কি করছেন? এই সময় তো বাড়িতে আসার কথা না, তাহলে কেন এসেছেন? আর এসেছেন ভালো কথা, আমাকেই বা কেন ওনার সামনে পড়তে হলো? ভয়ে বুক কাঁপছিল আমার, হাত পা জমে উঠছিল, তাই দ্রুত নিজেকে ঠিক করে দাঁড়িয়ে পড়লাম। ভয়ে আমার হাত পা মৃদু কাঁপছে, কিন্তু মুখে কোনো কথা বলছি না আমি। ভয় জড়সড় হয়ে হুট করেই পালানোর চিন্তাভাবনাটা ঠিক করলাম চট করে। তাই দ্বিতীয় কোনো চিন্তাভাবনা না করে দৌড় দেওয়ার জন্য এক পা বাড়াতেই পিছন থেকে উনি গাল খাকিয়ে বলে ওঠে, হৃদ, স্টপ হিয়ার, ডোন্ট গো, হু আর ইউ? ভয়ে আতঙ্কে উঠলাম আমি। পা দুটো থেমে গেল মুহূর্তেই। শুকনো একটা ঢোক গিলে চারপাশে ভীতু চোট বোলালাম। আমি কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না। এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছিলাম যে আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে, কিন্তু আফসোস এই মুহূর্তে কাউকে দেখতে পাচ্ছি না আমি। হতাশতায় আষ্ট হয়ে আসছিল আমার গলা, তাই উপায় না পেয়ে দাদিকে চিৎকার করে ডাকতে লাগলাম গলা ফাটিয়ে, দাদি গো, আমাকে বাঁচাও, দাদি গো, আমাকে বাঁচাও, দাদি, দাদি। ব্যাস, দাদি আমার হাজির হলো। নিজের রুম থেকে দূর ফুরিয়ে ছুটে বের হয়ে আসলো আমার সামনে। রুম থেকে বের হতেই সামনে পেল আমাদের। দাদিকে চোখের সামনে দেখে যেন জান ফিরে পেলাম আমি। তাই আমি আর পিছন ফিরে না তাকিয়ে সামনের দিকে দৌড়ে গিয়ে দাদিকে জড়িয়ে ধরে বললাম, দাদি প্লিজ আমাকে এবারের মতো বাঁচিয়ে দাও, প্রমিস করছি আর কোনোদিন তোমার নাতির সামনে পড়ব না, প্লিজ দাদি আমাকে বাঁচিয়ে দাও। প্রচণ্ড ভয়ের সাথে কথাগুলো বলে দাদিকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও দৌড় লাগালাম দাদির রুমে। এক দৌড়ে চলে আসলাম দাদির রুমে। বুকে হাত দিয়ে লম্বা শ্বাস ছাড়লাম। আহা, কি শান্তি! বাকিটা দাদি নিজেই সামলে নেবেন ওনার সাথে। এইদিকে মায়া এমন কাণ্ডের খানিকটা বোকা বনে যায় হৃদ। কি থেকে কি হয়েছে কিছুই বুঝতে পারছে না হৃদ। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ার যাওয়ার দিকে। হৃদের দাদি হেনা খান মুহূর্তেই শক্ত গলায় বলে ওঠে, হৃদ, তুই কি মেয়েটাকে শান্তিমতো থাকতেও দিবি না বাড়িতে? মেয়েটা কি তোকে জ্বালায় যে তুই ওকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ। হেনা খানের ধারণা হৃদ এতক্ষণ ধরে মায়াকে হয়তো অপরাধ করছিল বা ভয় দেখাচ্ছিল, যার কারণে মায়া ভয়ে চিৎকার করছিল বাঁচার জন্য। দাদির কথা কানে আসতেই চোখ তুলে তাকায় হৃদ। এখানে হৃদ কতটা অপরাধী বোঝার চেষ্টা করে, কাকে ভয় দেখাচ্ছি সেটাও জানার প্রয়াস চালায়, কিন্তু বোধগম্য হচ্ছে না। তাই নিজের দাদির কথায় চোখ তুলে তাকিয়ে থেকে একটা ভ্রু কুঁচকে প্রশ্ন করে, কাকে ভয় দেখাচ্ছিলাম আমি? আর মেয়েটাকে? হৃদের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে হেনা খান। এতক্ষণ ধরে ভয় দেখিয়ে বলছে কাকে ভয় দেখাচ্ছে সে, চিনেও বলছে মেয়েটিকে। ও মায়া, যাকে তুই এতক্ষণ ধরে ভয় দেখাচ্ছিলি। দাদির কথায় খানিকটা কপাল কুঁচকে আসে হৃদের।
মায়া নামে কাউকে চিনে কিনা মনে করার চেষ্টা করে, কিন্তু বিফল হয়। তাই খানিকটা কনফিউজড হয়ে আবার প্রশ্ন করে, মায়াকে? এবার সত্যি সত্যি রেগে যাচ্ছেন হেনা খান। রাগী ফেসে বিরক্তি নিয়ে বলে, তোর বউ? কেন, যখন ভয় দেখাচ্ছিলি তখন মনে ছিল না মেয়েটা কে হয়? এখন বলছিস আমায় যে মেয়েটা কে? খানিকটা থেমে আবারও সাথে সাথে বলল হেনা খান, আর হ্যাঁ, তুই মায়ার থেকে দূরে থাকবি, একদমই ভয় দেখাবি না ওকে। আর যদি ভয় দেখানোর চেষ্টা করিস তো আমার চেয়ে খারাপ কেউ হবে না বলে দিলাম। কথাগুলো গড়গড় করে বলেই তিনি হনহনিয়ে চলে যান নিজের রুমে। আর পিছন থেকে হৃদ হা করে তাকিয়ে থাকে হেনা খানের যাওয়ার দিকে। তার সাথে কি হলো কিছুই বুঝতে পারছে না। এই মেয়েটা তার বউ এতটুকু বুঝতে পারছে, কিন্তু যে বউকে সে নিজের থেকে দূরে থাকার জন্য সবাইকে বলে এসেছে, আজ সবাই তাকে সেই মেয়েটার থেকে দূরে থাকতে বলছে।